যুদ্ধ থেমেছে, কিন্তু উত্তেজনা থামেনি। ক্ষেপণাস্ত্রের সংখ্যা কমেছে, কিন্তু অবিশ্বাস কমেনি। তাই জুনে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত 14 দফার সমঝোতা স্মারককে অনেকেই শান্তি চুক্তি বলতে নারাজ। তাদের মতে এটি মূলত একটি বাধ্যতামূলক সমঝোতা, অর্থাৎ দুই পক্ষ বিশ্বাসের কারণে নয়, বরং যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যয় এত বেড়ে গেছে যে তারা আপাতত সংঘাত কমাতে বাধ্য হয়েছে। 109 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর 14 দফার সমঝোতা স্মারকে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির আওতায় ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নিতে রাজি হয় যুক্তরাষ্ট্র। বিনিময়ে তেহরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে কাগজে কলমে সমঝোতা হলেও বাস্তবের সংঘাত পুরোপুরি থামেনি। বড় ধরনের হামলা কমেছে ঠিকই, কিন্তু 26 জুন ও 27 জুনও দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে। এখন দুই দেশ 60 দিনের নতুন আলোচনা পর্বে প্রবেশ করেছে। এখন প্রশ্ন হলো, এটি কি স্থায়ী শান্তির শুরু, নাকি আরো বড় সংঘাতের আগে সাময়িক বিরতি? সংঘাত নিরসনের তত্ত্ব তাই বলে, যুদ্ধরত পক্ষগুলো সাধারণত তখনই আলোচনায় বসে যখন তারা এমন এক অবস্থায় পৌঁছে যায় যেখানে যুদ্ধ চালিয়ে যাওয়া দুই পক্ষের জন্যই সমান ক্ষতিকর হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইরানের বর্তমান অবস্থাও ঠিক তেমনই। মিডল ইস্ট কাউন্সিল ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের পরিচালক খালিদ আল জাবেরের মতে 3 মাসের এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাস্তবতায় বদলে দিয়েছে। শুধু অবকাঠামো ধ্বংসই নয়, এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। খালিদ আল জাবেরের তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি থেকে 17 জুন পর্যন্ত চলা যুদ্ধে প্রায় 7200টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে প্রায় 80% হামলার লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনা। আল জাবেরের মতে আরব উপসাগরীয় শহরগুলোকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য যুদ্ধের ব্যয় বাড়িয়ে তোলাই ছিল ইরানের কৌশল। অন্যদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কূটনীতিকদের মতে এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে শুধু সামরিক শক্তি থাকলেই কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল অর্জন করা যায় না। আর বর্তমান যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা গাজা ও লেবাননের যুদ্ধবিরতির তুলনায় গুরুত্বপূর্ণ দিক দিয়ে ভিন্ন। 2025 সালের অক্টোবরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতিতে ধাপে ধাপে সেনা প্রত্যাহার এবং বন্দি বিনিময়ের পরিকল্পনা ছিল, কিন্তু গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের দাবি অনুযায়ী এর পরের 260 দিনে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে 3465 বার। এতে 1045 জন নিহত, 3380 জন আহত এবং 113 জন আটক হয়েছেন। একইভাবে 2024 সালের নভেম্বরে লেবাননে হওয়া যুদ্ধবিরতিও বারবার ভেঙেছে। বিশ্লেষকদের মতে চুক্তির নিরাপত্তা কাঠামো নিজেদের সুবিধা মতো ব্যবহার করেছে ইসরায়েল। চুক্তির পর থেকে শত শত বিমান হামলায় লেবাননে অন্তত 4500 জন নিহত হয়েছেন। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি সিনিয়র ফেলো নেগার মোর্তাজাভির মতে গাজা ও লেবাননের যুদ্ধবিরতিগুলো দুর্বল ছিল, কারণ সেখানে অরাষ্ট্রীয় গোষ্ঠী জড়িত ছিল, যাদের নেতৃত্ব বিভক্ত এবং সিদ্ধান্ত গ্রহণের একাধিক কেন্দ্র রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরানের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। এখানে দুটি রাষ্ট্র সরাসরি আলোচনায় বসেছে এবং উভয়েরই স্পষ্ট কমান্ডো কাঠামো রয়েছে, ফলে চুক্তি বাস্তবায়নের সম্ভাবনাও তুলনামূলক বেশি। মোর্তাজাভির মতে আবার যুদ্ধ শুরু হলে হরমুজ প্রণালী নতুন করে ঝুঁকিতে পড়বে, বৈশ্বিক জ্বালানি বাজার অস্থিতিশীল হবে এবং পুরো বিশ্ব অর্থনীতিকে বড় মূল্য দিতে হবে। তাই এখন কূটনীতি ব্যর্থ হওয়ার ক্ষতি দুই দেশের জন্যই বেশি। যদিও যুদ্ধ আনুষ্ঠানিকভাবে স্থগিত, তবুও উত্তেজনা কমেনি। এই সপ্তাহেই ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি বন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে হামলা চালায় ইরান।
তবে বিশ্লেষকদের মতে এইসব ঘটনা চুক্তি ভেঙে যাওয়ার প্রমাণ নয়, বরং যুদ্ধ পরবর্তী দর কষাকষির অংশ। দুই পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে সীমা পরীক্ষা করছে, তবে একই সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে ফিরে যাওয়া এড়াতেও সতর্ক। এই ধরনের চাপ প্রয়োগের কৌশল সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই আসল পরীক্ষা হবে সব ধরনের সহিংসতা একেবারে বন্ধ হয় কিনা সেটি নয়, বরং ছোটখাটো সংঘর্ষ সত্ত্বেও আলোচনার পথ খোলা থাকে কিনা।